সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকের অতিথি মনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। মনোয়ারুল ইসলাম সিনিয়র সাংবাদিক এবং আমেরিকা প্রবাসী। থ্যাংক ইউ। আপনাকে স্বাগত। এরপরে অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মতি ভাই। টকশো মানেই নাকি এখন বলা হয় যে শুধু খালি রাজনীতি, কিন্তু আমরা তো অর্থনীতি নিয়েও কথা বলি, কূটনীতি নিয়েও কথা বলি। যাই হোক, তো রাজনীতি যখন মুখ্য, সেখানে আমি রাজনীতিটাকে সামনে আনছি। ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না, এই নিয়ে একটা বিতর্ক জারি আছে। জি, বিএনপি বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে বা নির্বাচন চায় তারা, আর জামাত এখনও স্পষ্ট নয়, তবে তারা সংস্কারের পরে নির্বাচনের কথা বলছে। আর সর্বশেষ যেটা তারেক রহমান বলেছেন, যত বিলম্বে নির্বাচন হবে ততই দেশের সমস্যা আরও বাড়বে। তা আমি আলোচনাটা মনোয়ারুল ইসলামকে দিয়ে শুরু করি। মনোয়ার, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতিউর রহমান চৌধুরী সাহেব। আজকে 5ই আগস্টের পরে নির্বাচনের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এবং 18 কোটি 19 কোটি মানুষের একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের যে চাহিদা, সেইটা কিন্তু দিন দিন আরও বাড়ছে। গত 17টি বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি, নির্বাচনের উৎসব করতে পারেনি এবং ফ্যাসিবাদের নামে তারা এই মানুষের যে আকাঙ্ক্ষাটাকে ধ্বংস করে দিয়েছিল, নিঃশেষ করে দিয়েছিল। কিন্তু 5ই আগস্টের যেভাবে আপনি দেখেন, ঘটনার পরে বা বিপ্লবের পরে মানুষের একটা প্রত্যাশা হয়েছে যে আমাদের সাথে যারা থাকবেন, আমাদেরকে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করবেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, জনগণের কাছে জবাবদিহি থাকবেন, জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এইরূপ একটি সরকার জনগণ প্রত্যাশা করে, যাতে যারা নির্বাচিত হবেন তাদেরকে যেন জনগণের কাছে গিয়ে জবাবদিহি করতে হয়। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা গত 17টি বছর বাংলাদেশের মানুষ দেখতে পারেনি, এটা এখন আকাঙ্ক্ষার প্রতীক। এখন প্রশ্নটা উঠেছে যে আপনি শুরুতেই বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন বা পরে নির্বাচন। আজকে নির্বাচিত সরকার যেভাবে ম্যান্ডেটটা থাকে, তাদের স্ট্রেংথ থাকে, পাবলিক গার্ডসটা থাকে তাদের কাছে, সেইটা কিন্তু একটা অনির্বাচিত সরকারের কাছে থাকে না। যত ভালো কাজই করুক ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে এদেশের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তার প্রতি শ্রদ্ধা, তার অনেস্টি, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। কিন্তু তিনি কি পারছেন? তিনি কি চাপের মধ্যে নেই? তিনি কি মব প্রক্রিয়ার সাথে তাকে মব প্রক্রিয়াকে কন্ট্রোল করতে পারছেন? এই কিন্তু প্রশ্নগুলো মানুষের। এই 6 মাসে আপনি বলছেন মব জাস্টিস, মব জাস্টিসের নামে যেগুলো হচ্ছে, এটা সাধারণ মানুষ কিন্তু গ্রহণ করছে না। স্বাভাবিক। আর এই দেশের মানুষ একটু, এই ষড়ঋতুর দেশ, এখানে 3 মাস পর পর বা 2 মাস পর পর আমাদের ঋতুর পরিবর্তন হয়, আবেগপ্রবণে বাঙালি ভাষে। এই 6 মাসে এই সরকার একটি উদাহরণ দেখাতে পারেনি সব ফ্যাসিস্ট সরকারের চেয়ে আমরা ভালো কিছু করেছি, শুধু ক্ষমতার পরিবর্তনটা না, হয়েছে। কিন্তু এটা কি সম্ভব? এত সময়, অল্প সময়ের মধ্যে এটা কি সম্ভব? একটা যখন বিপ্লব হয়, মানুষ কিন্তু যে জাগরণটা ঘটে তাতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। এই সরকারকে কিন্তু নির্বাচিত সরকার না হওয়ার পরেও ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা গঠিত হয়েছিল, মানুষের আকাঙ্ক্ষা যেভাবে উচ্চ পর্যায়ে গিয়েছিল, জনগণ তাদের ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। কিন্তু এই 6 মাসে কিন্তু মানুষ ইতিবাচক কিছু দেখতে পারেনি। আপনি দুর্নীতি বলেন, আমি একটা ঘটনা বলতে চাই। স্থানীয় সরকারের একটি সংস্থায় একজন প্রধানের ট্রান্সফারকে কেন্দ্র করে, অর্থাৎ নতুন পদে যিনি এসছেন, তাকে 25 কোটি টাকা ঘুষ দিয়ে সেই পদে আসতে হয়েছে। এবং সেই পদে এই সরকারের সময়। আচ্ছা, আমি সাংবাদিক, আমি এখানে যেহেতু সক্রিয় সাংবাদিকতা করি না, আমি আবারও বলছি, আমি 100% নিশ্চিত যে সেই স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠানে প্রধান যিনি হয়েছেন, এখন 25 কোটি টাকা দিয়েছেন। সেই টাকা এখন তোলার জন্য বিভিন্ন প্রক্রিয়া, ওনার টাকা তো উনি দিয়েছেন, এখন এই টাকাগুলো কালেকশন করার চিন্তা করছেন। একটা প্রতিষ্ঠানে যদি 25 কোটি টাকা দিয়ে পদ নিতে হয়,
এটা তো আমরা আগে জানতাম, শুনতাম, কিন্তু এইটা এখনো আছে, এটা তো আমাদের এটা এখন ব্যাপক আকারে বেড়েছে, ব্যাপক আকারে বেড়েছে। সুতরাং আপনি বলেন যে দুর্নীতির ব্যাপারটা, আমি আবারও বলছি যে স্থানীয় সরকার পর্যায়ে মানে বিশেষ করে গ্রাম পর্যায়ে এই যে আওয়ামী লীগ, বিএনপি বা জামাত, এদের 6 বছরে যা না করা যায় বা 10 বছরে না করা যায়, এরাই গত 6 মাসে তার চেয়ে বেশি উপার্জন করেছে। বিভিন্নভাবে মামলা প্রত্যাহার করে দেন, অথবা আপনার নামে মামলা হবে, জুজুর ভয় দেখিয়ে টাকা গ্রহণ করা, এগুলা প্রত্যেকটা গ্রামে গ্রামের, এটা কিন্তু রুট লেভেলে চলে গেছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। আর একটা বিষয় হলো যে নির্বাচন ব্যাপারে যেটা আপনি বলছেন, যে এই প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করতে চাই। তাহলে তাকে যদি আমরা এখন আমাদের অ্যাঙ্কর ভাবি, প্রধান উপদেষ্টা নিজে বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আর একটা গুঞ্জন উঠেছে যে না, জাতীয় নির্বাচন নয়, আমরা স্থানীয় সরকার আগে নির্বাচন করব। এই স্থানীয় সরকার নির্বাচন হলে যে পরিস্থিতি তৈরি হবে, আমাদের জাতীয় আকাঙ্ক্ষা যেটা জাতীয় নির্বাচন, সেই মুখ আমরা দেখতে পারবো কিনা সন্দেহ আছে। এবং এই স্থানীয় সরকার নির্বাচন হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি ট্রায়াল। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে প্রফেসর আব্বাসী, আপনার দৃষ্টিতে কি ঠিক এইরকমই না অন্য? না, মনোহর ভাইয়ের সাথে মোটামুটি তো আমি বলবো যে আমি একমত। হ্যাঁ, উনি যেটা বললেন হচ্ছে যে এখানে নিশ্চয়ই উনি বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, তো ওনার সোর্স আছে, তো দুর্নীতির ব্যাপারটা আমি বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, অন্যান্য জায়গায় যেগুলো আছে যে আমি লোকমুখে শুনি যে ছোটোখাটো বা বড় দুর্নীতি যেগুলো হচ্ছে, বা টেন্ডারবাজি বা চাঁদাবাজি, তো এগুলো কিন্তু অব্যাহত আছে। এটা এখন মানে প্রথম 2-3 মাস এটা কিন্তু না শোনার মতোই ছিল, কিন্তু এখন এটা বেশ, আমি বলবো যে আমি লোকের মুখে এটা হচ্ছে প্রচলিত, যে এখন আগের মতোই, আগের ফর্মেই ফেরত যাচ্ছে। এখন আমি আসল কথাগুলোতে আসি। নির্বাচনের কথা বললেন ভাই, একদম ঠিক কথা বলেছেন। বিগত 3টি নির্বাচন থেকে জাতি বঞ্চিত হয়েছে। একটা পুরো প্রজন্ম বেড়ে উঠেছে, নাবালক থেকে হচ্ছে সাবালক হয়েছে, ভোটের অধিকার ওদের থেকে ওরা বঞ্চিত হয়েছে। এটা হচ্ছে যে ইটস আ ফ্যাক্ট, এটা তো ডিনাই করে লাভ নেই। এবং বিগত আওয়ামী লীগের সরকার এমনভাবে এখানে হচ্ছে আপনার শাসনের অবকাঠামো এখানে হচ্ছে ধস নামিয়েছিল, যাতে হচ্ছে ওরা ক্ষমতায় এখানে চিরস্থায়ী বন্দোবস্ত করে থাকতে পারে। এটা হচ্ছে পটভূমি। কিন্তু সব দোষটা এখন আওয়ামী লীগের সরকার নেই। শেখ হাসিনাও এখন ভারতে পালিয়ে গেছেন। তো এখন ওদের উপরে এখন আলোচনা না করে বর্তমানে অবস্থায় আসি। বর্তমানে যে অবস্থাটা আছে ভাই, যেটা বললেন, শেখ হাসিনার আমলে অটোক্রেসি ছিল, স্বৈরশাসন। তারপর অগস্ট 5-এর পর যখন ডক্টর ইউনূসের ক্যাবিনেট হলো, তখন কিছু কিছু লোক বলেছে এটা কি এনজিওক্রেসি নাকি না। কিন্তু এখন আমরা দেখছি এনজিওক্রেসি থেকে মুভ করে এটা চলে গেছে মবক্রেসি, যে কিছু আনরুলি লোক যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তারাই হচ্ছে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করছে। এবং এরা কারা ঠিক মতো জানা যাচ্ছে না। ডেমোক্রেসি কিন্তু রাস্তায় কিন্তু এখনো অনেক দূরে। তার সাথে সাথে আমি বলি, যদি আপনি দেখুন, আমি একে একে আপনাকে বলছি, এখানে আওয়ামী লীগের প্রথম দিকে না হলেও প্রথম 4-5 বছরের পর থেকে আমরা বলা শুরু করলাম যে হচ্ছে মিস গভর্নেন্স, ঠিক মতো সুষ্ঠুভাবে এখানে সুশাসন তো নেই, এখানে এটা ভেঙে যাচ্ছে। শেষের 3-4 বছর আমরা বললাম ম্যাল গভর্নেন্স, কুশাসন। আর এখন হচ্ছে নন গভর্নেন্স, কোনো শাসনই নেই। এবং এটার আমি আপনাকে এখন ব্যাখ্যাটা দিচ্ছি। নির্বাচনে তো এটা ইজ আ ফাংশন অফ গভর্নেন্স। যে কোনো ব্যাপারে আমরা ধরেই নিচ্ছি ডক্টর ইউনূসের হচ্ছে নিয়ত ভালো, আমরা ধরেই নিচ্ছি এর মধ্যে ওনার ক্যাবিনেটের মধ্যে কিছু উপদেষ্টা আছেন যারা অভিজ্ঞ এবং দেশের ভালো করতে চান, ধরে নিলাম। কিন্তু আজকে আপনার মানব জমিনের এখানে যে ফ্রন্ট পেজে যেখানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, এখানে যেখানে হচ্ছে যে নৈরাজ্য হচ্ছে, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের ইন্টারভিউটা আছে, আমারও আছে,
তবে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এটা হচ্ছে খুব আমার কাছে মনে হয়েছে যে মনে দাগ কেটেছে। ওনাকে তো নতুন করে বাংলাদেশে কাউকে পরিচিত করার দরকার নেই। বিখ্যাত অর্থনীতিবিদ, প্রবীণ শিক্ষাবিদ, ওনার মতো মানুষ যখন দায়িত্ব পান শিক্ষা মন্ত্রণালয়ে, উনি যখন বলেন যে আমি তো ভয়ে আছি, আমরা তো ভয়ে আছি কখন কে কোন দাবি নিয়ে উঠে বসে, তার মানেটা কি? উনি যেটা বলছেন হচ্ছে ওনার চরম হতাশা এখানে ব্যক্ত করছেন। এখন একটা সরকারে এখানে একটা যোগ্য মানুষ যখন একটা মন্ত্রণালয় পান, কিন্তু উনি 24 ঘন্টা চাপে থাকেন। আজ এই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজ হয়ে গেল, কাল হচ্ছে আবার হচ্ছে এমপিও ভুক্তির জন্য শিক্ষকরা আসলো, এবং এগুলো কিন্তু পুরানো সমস্যা, এমন না যে এই সরকার এটা সৃষ্টি করেছে। আওয়ামী লীগের আমলেই, শেখ হাসিনার আমলেই হচ্ছে সেই সমস্যাগুলো জট খোলা যায় না, এবং মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে এগুলো আশু সমাধান হবে। ওই সরকারের প্রথম দিকে বলেছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে আমরা হচ্ছে কম্প্রিহেন্সিভ রিফর্ম করব, আমরা স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন করব, অবকাঠামোগত পরিবর্তন, মানুষের আশা এবং আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলেছে, ন্যায়সঙ্গত এবং অন্যায় আশা আকাঙ্ক্ষা। এবং তারপর যখন দেখেছে যত্রতত্র সরকারের উপর যখন হচ্ছে চাপ দিলেই দাবি আদায় করতে পারে, সরকারের দুর্বলতা কিন্তু বিভিন্ন গোষ্ঠী কিন্তু এখানে টের পেয়েছে। এর সাথে সাথে বহুবার বলেছি, বলে যাব, কেন এটাই সত্য যে আইন শৃঙ্খলা অবস্থা মোটেও তো উন্নতি হয়নি, অবনতি হয়েছে। সর্বশেষ অবস্থা আপনি জানেন বুঝে মেট্রো রেলে তারা কিন্তু মানে আমি এখানে আসছি, অটো আপনার হচ্ছে মিটারওয়ালা, আপনি ব্যাটারি রিক্সা আছে, তারা আন্দোলন করলেন, অনুমতি পেয়ে গেলেন। তারপর সিএনজি এখানে যারা আছেন ড্রাইভার ভাইরা, ওনারা আন্দোলন করলেন, একদিনের মধ্যে পথ পরিবর্তন হয়ে গেল। এবং এখন হচ্ছে যে শুক্রবারে হচ্ছে মেট্রো রেল এখানে হবে, এবং তারাও বলছে হচ্ছে যে আমাদের হচ্ছে যে কম্প্রিহেন্সিভ এখানে হচ্ছে রুলস অফ এনগেজমেন্ট বা এখানে হচ্ছে এটা দরকার আছে। এবং ওদেরকে বলেছিল যে হচ্ছে এটা 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে হয়ে যাবে, 6 মাস হয়ে গেছে, কোনো এটা সুরাহা হয় নাই। এখন দেখেন, প্রত্যেকটা যদি ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি এইভাবে থেমে যায়, চিটাগংয়ে বোধহয় আমি আজকে বোধহয় আরেকটা পেপারে পড়লাম, বোধহয় চিটাগংয়ে এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে অবরোধ হচ্ছে, এখানে একদল এখানে ছাত্ররা করছে যে এখানে হচ্ছে যে ওদের 2 গ্রুপের মধ্যে সমস্যা হচ্ছে, সড়ক অবরোধ করবে। সড়ক অবরোধ করা একটা হবি হয়ে গেছে, মানুষের ভোগান্তি বাড়ে। আজকেও এখানে আগে করতো রাজনৈতিক দলগুলো, এখন যার যেটা সমস্যা হচ্ছে, আজ যদি আমি বলি আপনাকে, আমি এখানে ঠাট্টা করেই বলছি, কিন্তু জিনিসটা আমি ছোট করছি না, আমার যদি আমার বউয়ের সাথে ঝগড়াঝাটি হয়, তাহলে আমি এখন সড়ক অবরোধে নেমে যাই। মানে এখন হচ্ছে যে সড়ক অবরোধে যাবে, এখন তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমি যেমনভাবে পারি কিছু মিডিয়ার লোককে নিয়ে আসবো, এখানে আওয়াজ করব, আমি এখানে গাড়ি ঘোড়া বন্ধ করে দিব। চাপ সরকারে, এত দুর্বলতা কেন? এবং আপনি যদি তার সাথে সাথে নির্বাচন তো অনেক পরের কথা, আপনি এখানে আসেন ভাই, আপনি এখানে বলেন আমাদের যে ভারতের সাথে বৈরিতার সম্পর্ক আছে, যথার্থ কারণ আছে, কিন্তু ভারত প্রথম থেকে এখানে আজান দিয়ে বলছে, ঘোষণা দিচ্ছে যে ওরা নির্বাচিত সরকার ছাড়া ওরা লং টার্ম কোনো ইস্যু আলাপ করবে না। আমাদের যে এখানে আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ সাহেব যখন দেখা করলেন জয়শঙ্করের সাথে, ইন্ডিয়া যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মধ্যে কথা তো উনি বলেই দিলেন, কথার মাঝখানে কথা বলে দিলেন যে আমরা উই উইল এনগেজ উইথ এন ইলেক্টেড গভর্নমেন্ট। কারণ নির্বাচিত সরকারের উপর ওরা চাপ দিচ্ছে। এবং তার সাথে সাথে যদি আমি আপনাকে এখানে বলি, বিএনপি তো এখানে হচ্ছে ওরা এটা অনেকটা ওদের বেশ কনসিস্টেন্ট, যে ওরা ইলেকশনটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। কিন্তু আমরা এখানে কি দেখছি, এবং আমি আপনার যে পরের বার যখন এটা আপনি আসবেন, যে সরকারের মধ্যে এটা কিংস পার্টি এটা ফর্ম করার জন্য বা কাউকে হচ্ছে ব্যান করার জন্য, এইটার দিকে হচ্ছে দেখছি হচ্ছে সরকারের মধ্যে এখানে মানুষের মনে এখানে একটা ওপিনিয়ন চলে আসে, সরকার ওই দিকে বোধহয় ফোকাস বেশি, ইনস্টেড অফ ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড। মনিরুল ইসলাম, আজকের পরিস্থিতিটা কেন তৈরি হলো? আমি যেভাবে দেখছি যে প্রধান কারণটা হলো সরকারের দোদুল্যমানতা। আমি আবারও বলছি যে এই সরকার একক এবং শতভাগ বিপ্লবোত্তর ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় এসেছেন। লক্ষ্য একটাই, এই দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, আর একটা হলো নির্বাচিত ব্যক্তিদের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। কিন্তু যে কোনো কারণেই হোক, সরকার যে টার্গেটটা, ভিশনটা ঠিক করতে পারেনি। আজকে সরকারের যারা আছেন, এর শাখা প্রশাখা যারা এখানে জড়িত হয়েছেন, এদের
উদ্দেশ্য আদর্শ নিয়েও আমার একটু সন্দেহ আছে। ছাত্ররা যে ভূমিকা রেখেছে অবশ্যই আমরা তাদেরকে সাধুবাদ জানাই। তাদের 3 মাসের ত্যাগ তিতিক্ষা এবং আন্দোলনের মধ্য দিয়েই আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু এটা কিন্তু ভুল যদি আমরা না করি, এই ক্ষেত্রটা কিন্তু তৈরি করেছে এদেশের রাজনৈতিক দলগুলোই, এদেশের আপামর জনতাই। দীর্ঘ 17 বছরের যে অত্যাচার, নির্যাতন, আয়নাঘর, ঘুষ, দুর্নীতি এবং দলীয়করণের বিষ বাষ্প কিন্তু তৈরি হয়েছিল। ছাত্ররা সেটাকে উস্কে দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। এই জন্য সাধুবাদ জানি তাদেরকে আপনারা বীরশ্রেষ্ঠ বলতে পারেন, এক ধরনের 24-এর গণ অভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক। কিন্তু আজকে ছাত্ররা যখন ক্ষমতার মোহে আগামীতে স্বপ্ন দেখে যে ক্ষমতার জন্য, এইটা কিন্তু 5ই আগস্টে ছিল না। তাদের একটাই দাবি ছিল বৈষম্যহীন সরকার, বৈষম্যহীন কাঠামো। আর একটি হলো কি, শেষ পর্যন্ত যেটা আসছে যে আমরা এই ফ্যাসিবাদের পতন চাই। আজকে তাদের স্বপ্ন, নতুন করে স্বপ্ন গজিয়েছে, তারা ক্ষমতার অংশীদার হতে চায়। ওকে, ওয়েলকাম। ডেমোক্রেসিতে কাউকে যদি দল গঠন করে ক্ষমতায় যেতে চায় কোনো আপত্তি নাই, কিন্তু সেটা সরকারে থেকে কেন? আপনারা যারা সমন্বয়ক সরকারে আছেন, তার সরকার রিজাইন করতে সাধুবাদ জানাই, এটা আমি সাধুবাদ জানাতে চাচ্ছি। ওকে, মাঠে আসেন। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, আপনারা অবশ্যই জনপ্রতিনিধি হয়ে আসবেন, কিন্তু কারো বিটিম হয়ে, রাজনৈতিক বিটিম হয়ে আপনারা যেন মাঠে না আসেন। এবং এখানে একটা সবচেয়ে বিষয় হলো যে সরকারের ভিতরে 2টা ধারা বিরাজ করছে। একটি ধারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হোক। আরেকটি চাচ্ছেন না, আমরা তো এখন রেডি না, সংস্কার। যে সংস্কার কিন্তু আজকে আপনি বসেই দেওয়ার বিষয় না, একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি এই দেশের সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার করা দরকার, ডু ইট। এবং যদি আপনি বলেন যে সম্পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত আপনারা নির্বাচন যাবেন না, তার মানে দেশকে একটি অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন। শুধু তাই না, বড় ভাই যেটা বললেন যে এই যে আনলিমিটেড নির্বাচিত সরকারের ব্যাপারে ভারত সহ বিভিন্ন, শুধু ভারত বলেনি, ইউরোপিয়ান সরকারও তারা বলেছে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হোক। এবং এই দেশের উন্নয়নের যে চাবিকাঠি বিদেশি বিনিয়োগ, আপনি অস্থিতিশীল একটি সরকার যদি থাকে, সেখানে বিনিয়োগকারীরা আসতে সাহস পায় না। তার একটা স্ট্যাবল গভর্নমেন্ট চায়, একটা স্ট্যাবল পলিটিক্যাল প্রসেস তারা চায়। কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত আপনি এটা নিশ্চয় দিতে পারছেন না, এবং এই দেশে বিনিয়োগ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের আয়োজন করা, এবং ছাত্ররা যেটা করেছেন বা করতে চাচ্ছেন আমরা সাধুবাদ জানাই, কিন্তু সিমটমটা ভালো না। দল গঠন না করতেই তাদের মধ্যে চতুর্মুখী লড়াই শুরু হয়ে গেছে। তারা কতটুকু যেতে পারবেন এটা জনগণ কিন্তু মাপকাঠি বিচার করা শুরু করেছেন। দেখা যাক মানে মাঠে রাজনীতি গড়ালে কি দাঁড়ায়। প্রফেসর আব্বাসী, আপনি মনোয়ার ইসলামের বক্তব্যটা শুনলেন। আমরা যেটা বুঝলাম, তিনি যেটা বলছেন যে তারা যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন, সেখান থেকে তারা লক্ষ্যচ্যুত হয়েছেন। তো আর আপনি বলছেন যে কোনো শাসনই নেই। তো এই মাঝখানে পরে এই এখন যেটা বলা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন করা ঠিক হবে না, এই যে বলছেন কেউ, এই নেগেটিভস যারা দাঁড় করাতে চাচ্ছেন তারা আসলে কি চাচ্ছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি প্রথম 3 মাসে যদি সরকারের উপদেষ্টারা যা বলতেন যে সংস্কার করা উচিত, সর্বমুখী সংস্কার করা উচিত, তো কম্প্রিহেন্সিভ রিফর্মস, সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি, এই কমিশন করার জন্যে যে সময় কালক্ষেপণ হলো, কমিশনে কে যাবে এটার জন্যে, যেটা আমরা শুনি, কারণ এটা তো পেপারে আসে না, লোকে কান কথায় শুনি, এবং অনেকগুলো কমিশনের মেম্বারদের কাছ থেকে শোনা কথা। তো বলছে যে এখানকার জন্য দেন দরবার করা, তারপর কে বেশি অ্যাকসেপ্টেবল, কে কম অ্যাকসেপ্টেবল, কে কতটুকু সুবিধা নেবেন, কে কতটুকু সুবিধা নেবেন না। অনেকে আবার বলেছে যে আমরা বেতন নিব না, শ্বেতপত্র কমিটি যারা, তাদের আলাদা একটা ব্যাপার, বাকিরা যেমন আছে এগুলো নিয়ে শোনা যায়। তারপর হচ্ছে আপনার এখানে এই কমিটি বা কমিশনগুলোর এখানে যেসব আপনাদেরকে এখানে প্রতিনিধি নেওয়া হয়েছে, কেউ ভালো, কাউকে চিনেনও না, শোনা যায় উনার আত্মীয়, উনার বন্ধু, এইভাবে এখানে
অনেকে এইভাবেই তো শোনা যাচ্ছে। এখন যেটা হয়েছে হচ্ছে কোনো মতে এখন এখানে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছে, তো দিনের শেষে বিড়ালের গলায় ঘন্টাটা ঝুলাবেটা কে? আপনার এই সংস্কারগুলোকে বাস্তবায়ন করার জন্যে আপনার রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার, এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে আসা উচিত। এখন হঠাৎ করে এটা শুনতে গিয়ে বলে ও তার মানে কি এখানে হচ্ছে যে আওয়ামী লীগকে ওরা রিহ্যাবিলিটেট করার কথা বলছে, তা নয়। কিন্তু হচ্ছে যে আওয়ামী লীগেরও তো এটা সত্যি কথা যে কিছু ডেডিকেটেড ভোট ব্যাংক আছে, এবং আওয়ামী লীগের সব নেতারাই যে খারাপ তা তো নয়। তাহলে আওয়ামী লীগের মধ্যে যাদের নিয়ে কেস নেয়, এবং এটা আমার কথা না, এটা হচ্ছে উপদেষ্টা হচ্ছে আসিফ, যে তার কথাই গতকাল শোনা গেছে, এখন কিন্তু টিউন চেঞ্জ হয়ে গেছে, যাদের নামে কেস নেয়, যাদের নামে কোনো মামলা নেয় দুর্নীতির বা খুন খারাপি, তারা কি পার্টিসিপেট করতেই পারে, এটা থট বেলুন। তো এখন প্রথম দিকে একরকম কথা, পরের দিকে আরেক রকম কথা। বিএনপি তো বলেই দিচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করতে পারে ততই আমাদের দেশের জন্য মঙ্গল, তাহলে আরও সমস্যা বাড়তে থাকবে। এখন আপনার প্রশ্নের উত্তরটা দিই, এখন আমরা যদি বলি যে সংস্কারের উপর যদি বেশি জোর দেওয়া হয় এবং যদি নির্বাচনের ব্যাপারে একটা ফার্ম ডেডলাইন না নিয়ে আসা হয়, তখন কিন্তু এর ডিলেইং ট্যাকটিক হিসাবে এর চিন্তা করা যাবে, এবং তখন কিন্তু জনগণের যে সমর্থন যে আমরা মনে করছি যে দে আর টেকিং ফর গ্রান্টেড, সেটা কিন্তু কমে চলে যেতে কোনো মানে দেরি লাগবে না। আসলে ভাই ঠিকই বলেছেন, বাংলাদেশের জোয়ার ভাটার দেশ, ইজ্জত কামাই করাটা খুবই কঠিন, ইজ্জত খোয়ানোটা কিন্তু খুবই সহজ। শেখ হাসিনার সরকারের আমলে, বিগত রাজনৈতিক দলের সরকারের আমলে আমরা কিন্তু দেখেছি সারা জীবন লাগে, এটা হচ্ছে এটা লেগেসি বানানোর জন্য, সারা জীবন লাগে হচ্ছে মানুষের সম্মান অর্জন করতে, মুহূর্তের একটা ভুলের জন্য এটা কিন্তু নষ্ট হয়ে যায়। ছাত্রদের প্রতি প্রথম দিকে বুকে হাত দিয়ে সবাই বলুক যে ছাত্রদের দিকে প্রথম দিকে ছাত্র মানে যে ছাত্র লিডার বা কোঅর্ডিনেটর, তাদের প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা ছিল, একটা স্নেহ ছিল, একটা ভালোবাসার ভাব ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু ছাত্র প্রতিনিধির উগ্রতা, বা হচ্ছে যে আপনি মনে করুন যে স্ট্যাবলিশড এবং হচ্ছে অনেস্ট, এখানে হচ্ছে যে এখানে মিডিয়া জার্নালিস্টদের প্রতি বা অ্যাক্টিভিস্টদের প্রতি তাদের যে ভাষার আচরণ, সেটা তো কিন্তু আমাদের সমাজের সাথে যায় না এটা। এবং এটা কিন্তু একটা জিনিস আপনাকে বলি, শুধু তাই না, আজকে সাধারণ মানুষ যেটা ভাবে যে ছাত্ররাই ডক্টর ইউনূসকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দিচ্ছেন না, তাকে প্রেশারাইজ করছেন, তাকে চাপের মধ্যে রেখেছেন। এটা কিন্তু আমরা বলি, অফিসিয়ালি বলি না বা পত্রিকাগুলোতে আসে না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটা পারসেপশন না, এটা পারসেপশন, জনগণের পারসেপশন ঠিকই বলতে, জনগণের পারসেপশন ঠিক না ঠিক, কিন্তু মানুষের মনে যেটা চলে আসে গেঁথে যায়, সেটা কিন্তু এটা সমস্যা। এবং সংস্কার কিন্তু এখন সংহার হয়ে গেছে, এখন কিন্তু সংস্কারের সংহার হয়ে গেছে। এখন সংস্কার নিয়ে আমরা কি এখন দেখুন, এখন ঠিক আছে আপনি বলবেন কেন আগের সরকারের আমলে কি সমালোচনা করতে পারতাম, এটাও ঠিক করেছি, আপনিও করেছেন, আমিও করেছেন, উনিও করেছেন, বেশ কিছু লোক করেছে, তখন উইদিন দ্য সেট বাউন্ডারিজ আমরা ঝুঁকি নিয়ে করতাম, এখনও করছি, হ্যাঁ। কিন্তু এটা তো এই সরকারের অবদান না। আমাকে কি আমি আমার এখানে হচ্ছে কথা বলার স্বাধীনতা, সমালোচনা করার স্বাধীনতা এতটুকুর জন্য আন্দোলন হয়েছিল, এতটুকুর জন্য এবং তারপরে ভাই আপনি যেটা বলতে যাচ্ছেন, এখনও তো দেখছি একই জিনিস। সরকারের উপদেষ্টা কিছু কিছু মানুষ, ডক্টর ইউনূসের মধ্যে নন, নিশ্চয়ই উনি এখানে একটা বিরল, এখানে একটা এক্সেপশন, কিন্তু দেখি হচ্ছে যে সমালোচনা যদি গঠনমূলক হয়, ওদের যে সহনশীলতা দেখানোর কথা ওটা কিন্তু দেখি না। এবং বরঞ্চ আপনি যদি সমালোচনা যদি হয় এবং এটা যদি মানে আলোচনা মন মতন হয়, তখন আপনার উপর আগে যেমন আওয়ামী লীগ সরকারে আমার একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো, আওয়ামী লীগ সরকারের যদি সমালোচনা করা হতো বলতে হচ্ছে যে রাজাকারের দোসর বা মুক্তিযোদ্ধার এখানে চেতনার বিরোধী, এখন বলা হচ্ছে ফ্যাসিবাদীর দোসর বা আফসোস লীগ বা হচ্ছে বিএনপির দোসর। আমাদের দেশে লেবেলিং আর ট্যাগ ছাড়া কিছু হয় না, কিন্তু সাধারণ মানুষ যারা ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, ছাত্ররা যদি ভালো কিছু আনতে পারে নিশ্চয়ই মানুষের একটা অপশন হতেই পারে। কিন্তু আপনি ক্ষমতায় বসে আর্টিফিশিয়াল একটা প্রসেসে বিদেশি কিছু দাতা দ্বারা সাপোর্টেড হয়ে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করবেন ও মানুষের উপর চাপিয়ে দেবেন, বাংলাদেশের ইতিহাস কিন্তু বহুবার দেখিয়েছে যে ওই এক্সপেরিমেন্ট কিন্তু এটা সুফল নিয়ে আসে নাই। ধন্যবাদ। তাইলে আমরা কি মানে হতাশার মধ্যেই ডুবে থাকবো না নতুন কিছু পাবো? আমি মনে করি যে বিশেষ করে ডক্টর প্রফেসর ইউনূসকে বাংলাদেশের মানুষ যেভাবে শ্রদ্ধা এবং তার প্রতি আস্থা রেখেছে, হতাশ হবার কিছু নেই। আমার বিশ্বাস যে আমি একজন ক্ষুদ্র মানুষ, ডক্টর ইউনূস সাহেবকে, তার সরকারকে আরও স্ট্রংলি তাকে কাজ করতে হবে,
যেমন এই দেশ নিয়ে, জনগণ নিয়ে, রাষ্ট্র নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। এক্সপেরিমেন্ট আমরা দেখেছি 71 সাল থেকে, এবং আজকে 2024 সালে আরেকটা গণ অভ্যুত্থান হয়েছে। 90 সালে একটা অভ্যুত্থান হয়েছিল, 71 সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। মানুষকে কত আর সার্কাস আমরা দেখাবো রাজনীতিবিদরা? কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে প্রফেসর ইউনূসের পক্ষে এখানে খুব স্ট্রং হওয়া সহজ ব্যাপার নয়। কারণটা হচ্ছে স্ট্রং হতে পারবেন না তারা, কারণ হলো কন্ট্রাডিকশন কাজ করে তার মধ্যে। তিনি একদিকে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা তো স্বীকার করতে হবে। এই অশান্তির কোনো কাণ্ড, এই যে আজকে যদি বলপূর্বক বল প্রয়োগ করা হয় কোথাও, তখন তো তার সব মানে তার ইমেজেই জনগণের শক্তি হলো বড় শক্তি মতি ভাই, জনগণ তার পিছনে আছে। এবং আজকে যে আসল সংঘাতটা কোথায়, যে নির্বাচনটা প্রশ্ন নিয়ে আপনি এসছেন, সংঘাত হলো জামাত আর বিএনপির। আওয়ামী লীগ ইট ইজ ওভার। এবং বাংলাদেশের মানুষ মনে করে, এবং আওয়ামী লীগেরও মনে করে, সহসাই তাদের স্বপ্নের ক্ষমতায় আসার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। এবং বিশ্বের যদি আপনি ইতিহাস দেখেন, পতিত স্বৈরাচাররা সহসাই ক্ষমতায় এসছে পাল্টা কু করে, প্রতি বিপ্লব করে, এমন নজির নাই আর্মি ইন্টারভেনশন ছাড়া। আপনার ফিলিপিনের মার্কোস 36 বছর পর তার দল ক্ষমতায় এসছে, তাকে অনেক চড়াই উতরাই করতে হয়েছে। আপনি যদি ইন্দোনেশিয়া দেখেন, 28 বছর পরে তার মেয়ে এবং মেয়ের জামাতা ক্ষমতায় এসছে। সুতরাং ওয়ান ফাইন মর্নিং হুইসেল দিলেন আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তা না। সুতরাং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। নাও কারা? বিএনপি আর জামাত, দুই বৃহৎ শক্তি। আপনারা কোথায় ছিলেন 17 বছর? একজন তো ব্যান্ড হয়ে গিয়েছিলেন, ঘরের ভিতর ঢুকে গিয়েছিলেন, আর আরেকজন আদালতে দৌড়াতে দৌড়াতে জুতা ক্ষয় হয়ে গেছে। আজকে যে সরকারের কারণে, যে বিপ্লবের কারণে আপনারা রাজনীতি ভোগ করছেন, জামাত তো হ্যাভেনে আছে। জামাতের নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং প্রত্যেকটা সেক্টরে তাদের যে লোক ঢুকানোর প্রক্রিয়া, আমি তো বিস্মিত হয়েছি। সুতরাং জামাতকে অস্থির হলে চলবে না যে এখনই আমরা ক্ষমতায় যাব এবং যতদিন ক্ষমতায় যেতে না পারবো ততদিন আমরা সংস্কারের দাবিতে আমরা পিছিয়ে থাকবো, তা না। এটা তো কৌশলের খেলা। এই মুহূর্তে যদি কৌশল খেলতে, জনগণের জীবনে আপনারা কৌশল খেলতে পারেন না। জনগণের ভাগ্য নিয়ে আপনারা 71 সালে খেলেছেন, জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, কর্মীরা ঘরে থাকতে পারেনি, পালিয়ে থেকে সংসার ধ্বংস হয়েছে, ব্যবসা ধ্বংস হয়েছে। এই শিক্ষাটাকে আপনারা নেবেন না? এই সুযোগ এসেছে একটি ঐক্যবদ্ধ ভিত্তিতে ক্ষমতা যাওয়ার চেয়ে দেশটাকে এগিয়ে নেওয়ার একটা চিন্তা করেন, এবং জনগণ কিন্তু আপনাদেরকে রায় দিবে, আপনাদেরকে ক্ষমতায় বসাবেন। আল্লাহর রাস্তে ডক্টর ইউনূসের সহায়তায় তাকে শক্তিশালী করুন, একটি সাধারণ নির্বাচনের যেন পথ উন্মোচিত হয় সেটার ভাবে হেল্প করুন। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, কিন্তু এই গত 3 দিনে 4 দিন আমি যেটা দেখলাম, স্থানীয় সরকার আগে নির্বাচন করার একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে এবং একটা কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে। এইটা হবে জাতির জন্য আরেকটা ব্লান্ডার। একটা নন পলিটিক্যাল একটা নির্বাচনে কোন এলাকায় আওয়ামী লীগ নাই, কোন এলাকায় আওয়ামী লীগের বেনিফিশিয়ারি নাই, তারাই নির্বাচন প্রক্রিয়া অংশ নেবে। তার মানে কি? আপনি তাদের রুখ করতে পারেন, কেউ আওয়ামী লীগের নামে করছে না, একজন সাধারণ মানুষ নির্বাচন করছে, সে আওয়ামী লীগপন্থী। তার মানে কি? এই নির্বাচনের মধ্যে যদি আওয়ামী লীগ 30% সিট পায়, উপজেলা বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো বলেন, তার মানে কি? তাদেরকে আপনি দাঁড়াবার সুযোগ করে দিচ্ছেন। একদিকে তাদের ব্যান করতে চান, আরেকদিকে তার স্থানীয় সরকার নির্বাচনের নামে তাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছেন। ডুয়েল ক্যারেক্টার আপনাদের মধ্যে। অনেক ধন্যবাদ প্রফেসর আব্বাসী। আমি একটু রাজনীতির বাইরে একটু অর্থনীতি নিয়ে একটু চিন্তা মানে কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে IMF-এর যে 4 নম্বর কিস্তি, সেটা অনিশ্চিত হয়ে গেছে, ডেফার করেছে পেমেন্ট। ওরা বলছে জুনে দিবে বোধহয়। ওরা 2টা কিস্তি একসাথে মিলিয়ে $1 বিলিয়ন মতো দিবে, কিন্তু এটা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে যে কেন হচ্ছে। কিন্তু এটা তো ঠিক যে IMF-এর যে শক্ত শর্তগুলো ছিল, যেটা শেখ হাসিনার আমলে মুখে মানা হয়েছিল কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় নাই, এবং এখন অগস্ট বিপ্লবের পর বা অগস্ট অভ্যুত্থানের পর বেশ কিছু লিভে দিয়েছিল, কিন্তু এখন কিন্তু IMF কিন্তু অজগরের পাশে, মানে অজগরের মতো এখানে আমাদের এখানে কুণ্ডলি পাকিয়ে আমাদেরকে এখন কিন্তু চাপ দিচ্ছে। এটাই কিন্তু স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম হতে হবে। আপনার প্রোগ্রামে বলেছিলাম যে আমাদের ট্যাক্স টু GDP রেশিও, কর আহরণের মাত্রা,
ওরা বলেছে এটা বাড়াতেই হবে। তখন কি করলেন আপনি দেখেন, আপনার ডিরেক্ট ট্যাক্স আপনার প্রত্যক্ষ করটা না করে আপনি হচ্ছে যে আপনি ইনডিরেক্ট ট্যাক্সটাকে আপনি দিচ্ছেন, মানুষের সমালোচনা হলো, সরে গেল। আচ্ছা, আপনি এখন আগে আওয়ামী লীগ সরকার নিজেকে ক্ষমতায় রাখার জন্য অবৈধভাবে যেইভাবে আপনার সরকারি খাত বাড়িয়েছে, যেভাবে সরকারি সুবিধা, আমার কোনো সমস্যা নেই সরকারি খাতের সাথে, কিন্তু পাবলিক সেক্টরে এমপ্লয়িজদেরকে যেভাবে নিয়োগ করেছে স্থায়ী ভিত্তিতে, অস্থায়ী ভিত্তিতে, এবং তার সাথে হচ্ছে ঘুষের রাজনীতি, এখন তো এই সরকার তো এটার সাথে স্যাডেলড হয়ে গেছে। এখন সব জায়গায় যখন স্টেবিলাইজেশন করে, যখন আপনার কৃচ্ছতা সাধন করে, অর্থনৈতিক কৃচ্ছতা সাধন করে, তখন কিন্তু সবার আগে সরকারি খাতটাকে করে র্যাশনালাইজ করে, সুবিধাগুলো একটু কমায়, একটু এখানে সিঙ্ক্রোনাইজ করে, তাহলে হচ্ছে সাধারণ মানুষের সাথে এখানে হচ্ছে কষ্টটা এখানে ভাগ করা যায়। সরকারি খাতে কিন্তু আমি দেখছি হচ্ছে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, যে মূল্যস্ফীতি এখানে ঠেকানোর জন্য এখানে, কিন্তু সরকারি খাতকে খুশি রাখা বা সরকারি কর্মচারীদের খুশি রাখার চেষ্টা করা হচ্ছে। নিশ্চয়ই করুক, কেন করবে না, ওরাও দেশের অংশ। সাধারণ মানুষের উপর হচ্ছে বার্ডেনটা বসে। ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে এই সরকারের হচ্ছে আসমান জমিনের সম্পর্ক, মানে ফারাকটা এখানে যদি আপনি বলেন, ওদের কনফিডেন্স এখনো উইন করতে পারে নাই। এখন বেশিরভাগ ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন না, কর্মসংস্থান কমে গেছে, এবং আমরা ওই 2R এর উপরেই বসে আছি, সেই রেমিটেন্স, সেই রেডিমেড গার্মেন্টস। এই 2R এর জন্যই কিন্তু আমাদের দেশে কিন্তু আল্লাহর রহমত, এবং সবচেয়ে বড় আর আল্লাহর রহমত এখানে চলছে। এখানে এটা নাহলে তো এখানে তার তেমন কিছু হচ্ছে না। বিদেশি বিনিয়োগ আসবে কি করে যখন আইন শৃঙ্খলার অবস্থা ভালো না হয়? বিদেশি বিনিয়োগ এখানে আসবে কি করে যতক্ষণ না আপনার এখানে হচ্ছে যে আপনার যে নীতির এখানে হচ্ছে একটা ধারাবাহিকতা থাকে, যেটা বলবো পলিসি কন্টিনিউটি। ডক্টর ইউনূসকে সবাই সম্মান করেন, কিন্তু এরা হচ্ছে যখন আপনি মিলিয়নস অফ ডলার্স আপনি যখন বিনিয়োগ করবেন, ডক্টর ইউনূস কেন, আমার চেহারা কেন, আপনার সবার চেহারা দেখে তো করবে না। এরা হচ্ছে যেখানে রিটার্ন চায়, আপনার অবকাঠামোতে যে দুর্বলতা, যে শেখ হাসিনার আমলে কিছুটা হয়তো সংশোধন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পরের দিকে তো লুট এবং দুর্নীতির দিকে চলে গেল। ওইটা আপনি কীভাবে সমাধান করবেন? বিদেশি রাষ্ট্রদূত আপনিও শুনেছেন, ওরা বহুবার গেছেন হচ্ছেন এখানে সংশ্লিষ্ট এখানে কর্মকর্তাদের সাথে বা যারা এখানে ইনচার্জের সাথে, তাদের সাথে সন্তোষজনক এখানে উত্তর পায় নাই। অনেক হচ্ছে এই দাতাদের এখানে হচ্ছে অনুদানে যে প্রজেক্টগুলো আছে আমি শুনছি বন্ধ হয়ে যাবে। USAID না হয় ঠিক আছে, বিশ্বব্যাপী হয়েছে, সুইসরা এখানে হচ্ছে কমিয়ে দিয়েছে। এখন শোনা যাচ্ছে আরও কয়েকটা ইউরোপিয়ান দেশ, ইউনিয়নের মেম্বারের দেশ সামনে হচ্ছে এইড কাট করবে। কেন? ওরা বলছে ওরা যে ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে, ওরা পদে পদে হ্যারাসমেন্ট ফেস করছে, নন কোঅপারেশন পাচ্ছে। সরকার এটার মনোযোগ দেওয়া উচিত আমাদের। এবং সবচেয়ে বড় কথা, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের যে সরবরাহ খাতের যেখানে দুর্বলতা, সাপ্লাই চেনের দুর্বলতা দূর হয় না। শুধু আপনি ওই আপনার সুদের হার বাড়াবেন আর ওইটা দিয়ে আপনি হচ্ছে এটা কমাবে, আপনার মূল্যস্ফীতি কমাবেন, ওটা হচ্ছে বিদেশিতে মানে উন্নত দেশে হয়। তো আমাদের এই কয়েকটা সমস্যা, এগুলোর সমাধান না করলে কিভাবে আমাদের দেশ সামনে আগাবে? আর যতদিন নির্বাচন না হয়, যতদিন সংস্কার না হয়, ততদিন পর্যন্ত আমাদের দেশের লোকের অর্থনীতিতে ত্রিশঙ্কুর মতো ঝুলবে। এটা তো মেনে যাওয়া যায় না। অনেক ধন্যবাদ। হাতে সময় নিয়ে একটা বিরতি যেতে হবে। একটা যুক্তরাষ্ট্র একটা কোম্পানি এখানে জয়েন্ট বিজনেস করত। দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে আমি শুধু এটা বললে আপনি বুঝবেন। তারা গতকাল সেই যুক্তরাষ্ট্রের কোম্পানি $1 বিলিয়ন ইনভেস্ট করেছিল। তাদের পার্টনারদের বলেছে, আমি $1 আমি আপনাদের কাছে আমাদের কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়ে গেলাম, আর যদি আপনারা এটা $1 না কেনেন তাহলে আমরা ব্যাংকরাপসি করবো, দেউলিয়া ঘোষণা করব। তার মানে অ্যালার্মিংটা কোথায়? একটা আমেরিকান কোম্পানি $1 বিলিয়ন ইনভেস্ট করার পরে তারা গুটিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য শুভকর নয়। অ্যালার্মিং কিছু খবর মনোয়ার ইসলাম যেটা দিলেন, একটা বিদেশি কোম্পানি কিভাবে $1 বিক্রি করে দিয়ে, এটা যদি মানে সত্য হয় তাহলে তো আসলে মাথায় হাত পড়বে, মরার পর খাড়া ঘা। কারণ আমরা তাহলে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা মনে হয় যে বড় একটা বিপদের আগের পর্যায়ে আছি। আচ্ছা, মানে আমার এখনো আছে যে কত নম্বর সংকেতে আছি? 10 নম্বর সংকেত এখনো হয় নাই, কিন্তু মানে কোনো মানে সন্দেহ ছাড়া 6 নম্বর বিপদ সংকেত হয়ে গেছে। তো আমরা এটা রসিকতা করে বলছি, কিন্তু জিনিস যেগুলো নিয়ে আলাপ করা হচ্ছে সেটা মোটেও কিন্তু এখানে স্থূল না বা এখানে হাসি ঠাট্টার নয়। দেখুন, 17 কোটি একটা দেশ বা 18 কোটি আপনি যেভাবে বলেন, মানুষের জীবন তো থেমে থাকে না, ইটস ডাইনামিক। এই সরকার যে সব কিছু ভালো করতে পারবে, বা আমার এক চাচাতো বোন আমাকে বলছিল যে 54 বছরের জঞ্জালকে একটা সরকার সাফ করতে পারে 6 মাস। আমি বলছি একদম না,
আমি আমার বোনের সাথে একদম একমত, আমার বড় বোন, ওনার সাথে আমি একমত। কিন্তু আমার কথা হচ্ছে, কে ওনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিল যে 54 বছরে সব জঞ্জাল সাফ করব বলে এইভাবে মানুষের প্রত্যাশাটা বাড়িয়ে রাখা? এটা হচ্ছে প্রথম। এক। দুই, আপনি যখন এখানে একটা আপনার এখানে দেশে গণতন্ত্র আনতে চাচ্ছেন, গণতন্ত্রের ছাত্ররা ভালো কাজ করেছে, ওরা স্নেহের দাবিদার, ওরা হচ্ছে ওদের স্বীকৃতির দাবিদার, কিন্তু এখন যখন আপনি ছাত্রদের দিয়ে বা ছাত্র নেতাদের দিয়ে, প্রাক্তন ছাত্রদের যে রাজনৈতিক দল করছেন, তাহলে ওই রাজনৈতিক দলের সাথে যে আপনার ওইটার এজেন্ডা পুশ করার জন্য দেখা যাচ্ছে যে সরকারের থেকে এক ধরনের একটা মৌন সম্মতি আছে, তখন কিন্তু আপনার সরকারের কাছে বা আপনি সরকারের উপদেষ্টাদের কাছে একটা লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আসার ব্যাপারে কিন্তু আপনার ওই এক্সপেকটেশনটা আপনার কিন্তু কমে যাচ্ছে। আপনার কিন্তু এখানে যে ক্রেডিবিলিটিটা কিন্তু মানুষের মনে এখানে মানুষ সন্দিহান হয়ে উঠছে। যত দিন যাবে এবং যত নির্বাচনের ব্যাপারে আপনি যদি এখানে ট্যাঞ্জিবল আপনি স্টেপস না নেন, তাহলে কিন্তু বিএনপির সাথে দূরত্ব বাড়তে থাকবে। এবং জামাতও কিন্তু একটা রাজনৈতিক দল, আপনি কিন্তু এটা ভুললে হবে না। জামাতও কিন্তু এগেন যদি দেখে হচ্ছে জনগণের যদি এখানে সংস্কারের নামে যতই ওরা সরকারকে সমর্থন করুক, কিন্তু ওরা কিন্তু একটা পলিটিক্যাল সিস্টেমের মতো ইন্টিগ্রেটেড। দিনের শেষে নির্বাচন ওদের জন্য কিন্তু ওরা টেস্ট করবে এখানে। এবং আওয়ামী লীগ কি আদৌ আসতে পারবে এক ফর্মে নাকি না, বা অন্যান্য দলগুলো আসবে নাকি না, এটা সময় বলে দিবে। কিন্তু সরকার যে বাকি কাজগুলো যেটা করার ছিল সেগুলো তো করতে পারছে না। শেখ হাসিনাকে ভারত থেকে এক্সট্রাডিশন করার ব্যাপারে কতদূর আমাদের এখানে সফল হয়েছে? হয়নি তো। বা আমাদের যে কালো টাকাগুলো এখান থেকে সব পাচার হয়ে গেছে, ধরুন $240 বিলিয়ন না, আমি কমিয়ে বললাম তর্কের খাতিরে $120 বিলিয়ন, একটা টাকাও কি ফেরত আসে 6 মাসে? এখন শুনছি বিদেশি ফার্মগুলোকে নিয়োগ করা হবে এইগুলো টাকাকে ফেরত আনার জন্য, এবং এগুলো কিন্তু দীর্ঘ প্রক্রিয়া। সিঙ্গাপুর থেকে প্রাক্তন মালয়েশিয়া নাজিবের এখানে যে চুরি যে এখানে করেছিল দুর্নীতি, সিঙ্গাপুর মালয়েশিয়া লিটারালি হচ্ছে যে এত ক্লোজলি ইন্টিগ্রেটেড, তো এখান থেকে ওটা করতে 10 বছর লেগেছিল। তো মানুষের মনে আপনি এখানে মানে অবাস্তব কথাবার্তা তাহলে বলবেন না। আপনি যেটা বলছেন যে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দূরত্ব এত বেশি, তাই যদি চলতে থাকে তাহলে আপনি অর্থনীতির সুফল কিভাবে পাবেন? পাওয়ার কথা তো সম্ভাবনা নেই। আপনি এখন আমরা বলছি এখানে সব জায়গায় আজকে পেপারে দেখবেন যে বলছে যে রেমিটেন্স এবং এক্সপোর্টের প্রবৃদ্ধির হার বেড়েছে, কিন্তু এর মধ্যে ভিতরকার খবরগুলো কিন্তু আছে, ওগুলো কিন্তু হেডলাইনে দেওয়া নাই। যেমন হচ্ছে যে আপনি দেখুন হচ্ছে যে আপনার কেন বেড়েছে, আপনার বলছি যে আপনার আমদানিও বেড়েছে, তার মানে হচ্ছে আস্তে আস্তে তাহলে দেশের অবস্থা একটু চাঙ্গা হচ্ছে, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরাই খুশি হব, কারণ আমরাই লাভবান হব। কিন্তু এলসি কেন বেড়েছে, বা আপনি যে ইম্পোর্ট আমদানি করেছে কেন না? সামনে হচ্ছে ডিসেম্বরে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আমদানি বেড়েছে। কেন বেড়েছে? কেননা হচ্ছে সামনে হচ্ছে রোজার মাস, রোজার মাসের জন্য এটা মুখ্য রেখে হচ্ছে আমাদের হচ্ছে আমদানিটা হচ্ছে খাদ্যদ্রব্য করেছে। কিন্তু ক্যাপিটাল মেশিনারি, কলকারখানার যে যন্ত্রপাতি, ওটার হচ্ছে যে আমদানি, ওটা যে আমদানি করা, ওটা থেকে বোঝা যায় হচ্ছে দেশের এখানে হচ্ছে যে আপনার উৎপাদন করার ক্ষমতা কতটুকু বেড়েছে। কেন আমরা তো ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, এক্সপোর্ট ড্রিভেন কান্ট্রি, তো এখানে হচ্ছে আরএমজি এক্সপোর্টের উপরে, কিন্তু ওটার ওখানে দেশে 33% কমে গেছে আমদানি। তো আপনার কিন্তু এবং সামনে কিন্তু আপনার তেল, গ্যাস, পানি সবগুলোর বিল কিন্তু IMF এর চুক্তি অনুযায়ী সরকারকে বাড়াতে হবে। কিন্তু এখন তো এই সরকার তো এখানে যে অস্ট্রিটি বা কিছুটা সাধন করতে চাইছে, ওটা তো এখানে যে কোনো সময় একটা গোষ্ঠী যদি একটু প্রতিবাদ করে তাহলে সরকার এখানে পিছিয়ে যাচ্ছে। ঠিক। তো তাহলে এইরকম একটা দুর্বল যদি এখানে মানুষের মধ্যে যদি মনে করে যে অভ্যন্তরীণ সরকার হচ্ছে দুর্বল, তাহলে তো ওদের ওই নির্বাচনটা ওরা কিভাবে ইনশিওর করবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে ইনশিওর করবে? এটা তো একটা প্রশ্ন মানুষের মনে জাগতেই পারে। অনেক ধন্যবাদ আপনাকে মনোয়ার। আপনি যেটা অর্থনীতির একটা চালচিত্র আমরা বুঝতে পারলাম যে কী অবস্থা হচ্ছে, এর থেকে বিশেষ করে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আমরা এখন এই মুহূর্তে বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কে একটা বেশ বড় ধরনের টানাপোড়েন চলছে। তো এখান থেকে আমরা মানে কোনো দিকেই কিন্তু আমরা সব জায়গায় আটকে আছি আর কি। একটি অস্থিতিশীল সরকার, মানে আপনি স্টেবল সরকার না, এটা একটা উদ্দেশ্য মোটিভ নিয়ে একটা প্রেক্ষিতের কারণে এই সরকার গঠিত হয়েছে এবং পরিচালিত হচ্ছে। ভারতের ব্যাপারটা হলো যে ভারতের ইন্টারেস্টটা এই দেশের ব্যাপারে অনেক বেশি, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে তাদের সবচেয়ে বড় বাজার তারা এই বাজারটা হলো
মানে নষ্ট হয়েছে বা তাদের হাতছাড়া হয়ে গেছে। সেই কারণে তাদের যে ডিপ্লোমেসি বলেন, অর্থনৈতিক বাণিজ্য বলেন, সব ক্ষেত্রেই তারা একটা অসহযোগিতার হাত প্রসারিত করবে, এটাই স্বাভাবিক। এটা আমরা আশা করতে পারি না যে ওয়ান ফাইন মর্নিং ভারতের সাথে আমাদের বন্ধুত্বর সৃষ্টি হয়ে যাবে। এবং শেখ হাসিনাকে তাকে আশ্রয় দিয়েছে তাদের ইন্টারেস্টে, এবং শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন তারা মনে রাখবে, এখন সেটা মনে রাখছে, এটা প্রমাণিত। তো দালাই লামাকে আপনারা চেনেন যে দালাই লামা ভারতে দীর্ঘদিন আশ্রয় ছিলেন, আজকে শেখ হাসিনা দীর্ঘদিন আশ্রয় থাকতে পারেন, এটা আমাদের কোনো বিষয় না। তবে ভারতের ইন্টারেস্টেই বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের জনগণও খুব, আজকে কলকাতায় যান, সেখানে হাহাকার করছে। কলকাতার ব্যবসায়ীদের যে রেস্টুরেন্ট, হোটেলগুলো আজকে জনমানব শূন্য, ডাক্তাররা টেবিল নিয়ে বসে আছেন, বাংলাদেশি কোনো রোগী পাচ্ছেন না। এটা কি তাদের পলিটিক্সে বা কলকাতার রাজনীতিতে বলে না, তাদের কেন্দ্রীয় সরকার রাজনীতিতে প্রভাব ফেলছে না? ভারতকে সহযোগিতার হাত বাড়াতে হবে, কিন্তু কাদের কাছে? আজকে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, সেইটাকে আমি আবারও বলছি, উত্তরণের বিষয় হলো যে জনগণের ম্যান্ডেটধারী একটি প্রতিনিধিত্বশীল সরকার। এটা যেন তেন না, সেই 2014 সালের ইলেকশন না, 2008 সালের ইলেকশন না, একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকলে তারা ভারতের সাথে সুসম্পর্কই বলেন, যতটুকু দরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যতটুকু আমাদের সম্পর্ক করা দরকার আমরা করবো। এবং শুধু পাশাপাশি তাই না, একটা নির্বাচিত সরকার আসলে তারা অনেকগুলো ওপেনিংস খুঁজে বের করার চেষ্টা করবে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের প্রভাব, তাদের রাজনৈতিক ডেভেলপমেন্টটা আমাদের উপরও বর্তায়, কিন্তু অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো আছে, অন্যান্য দেশগুলি বাঁচছে না, তারা কি চলতে পারছে না? শ্রীলঙ্কার সাথে তাদের কী সম্পর্ক, নেপালের সাথে তাদের কী সম্পর্ক, ভুটানের সাথে তাদের কী সম্পর্ক? সুতরাং আমরা যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নাই, আমাদের সব কিছু অশুদ্ধ হয়ে গেল, আমরা পানিতে পড়ে গেলাম, এইটা ভাবার কোনো চিন্তা নেই। অল্টারনেটিভ জায়গাগুলোকে খাতগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে এবং বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে হবে। পাশাপাশি ভারতের স্বার্থে এবং আমাদের স্বার্থে একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন, একটি ধারা অব্যাহত রাখতে হবে। এবং আজকে আমি বলতে দ্বিধা নাই যে আজকে প্রধান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি কি স্ট্রংলি তার দায়িত্বটি পালন করতে পারছেন? আজকে ভারতে আমাদের একজন রাষ্ট্রদূতকে হাইকমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে, 3 মাস হলো বিষয়টি ঝুলে আছে। আমাদের প্রতিনিধিত্ব কোথায় যাচ্ছে? সেখানে কে আমাদের প্রতিনিধিত্ব করছে? তো ডিপ্লোমেসিতে গ্যাপ থাকার কোনো সুযোগ নেই, এই জিনিসগুলো দ্রুতপূর্ণ করতে হবে। প্রফেসর আব্বাসি, জি, যেটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কথা বলছিলাম, তো এর মধ্যে তো মাঝখানে ট্রাম্পের সঙ্গে আমার মাথায় ওইটাই আসছিল, নরেন্দ্র মোদীর বৈঠক হয়ে গেল। এরপরের খবরাখবর তো আপনি নিশ্চয়ই দেখেছেন। এখান থেকে বাংলাদেশ ঢাকা দিল্লি সম্পর্কে কোনো প্রভাব পড়বে কি? কতটুকু প্রভাব পড়বে মানে বাস্তব চিত্রে, এখানে বাস্তব জীবনে ওটা তো ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু জনগণের মনে এই যে বললাম পারসেপশন, মানুষের মনে গুঞ্জনে কিন্তু এটা ধরা পড়ছে। কেননা দেখুন, এটা পারসেপশনের ব্যাপার। এবং আমি আপনার সাথে কথা থেকে আমি এখানে ধরছি, যেই দিন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে উনি শপথ গ্রহণ করছেন, দেখুন ইটস অল অ্যাবাউট দ্য বিগ পিকচার। আপনি লোকের সামনে কি ছবি তুলে ধরছেন। সেই দিন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চলে যাচ্ছেন চীনে, বেজিংয়ে। ঠিক আছে, আগে থেকে শিডিউল হয়ে গেল, কিন্তু আপনি তো জানেন এই প্রোগ্রামটা ওই দিন হবে। তার মানে এইটা দেখুন, এটা কিন্তু ভারতের মধ্যে মিডিয়াতে প্রচুর, কিন্তু এখানে তবে আরেকজন উপদেষ্টা কিন্তু ওয়াশিংটনে ছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা যখন চলে যাচ্ছেন, দেখুন এটা কিন্তু আমরা তো এটা আমরা তো বুঝতে পারছি, কিন্তু এটা যখন প্রজেকশন করছেন ভারতীয় মিডিয়া কিন্তু এটাকে বহাল তবিতে বলেছে। আর আমরা বলতে পারি আরে ভারত কি বললো তাতে কি আর এসে যায়। ভারতীয় মিডিয়ার মিডিয়া বা বিশ্ব এখানে ইনফ্লুয়েন্সে, যেহেতু ওরা ইংরেজি এখানে অনেকগুলো চ্যানেল আছে, সেখানে কিন্তু ওরা প্রভাব করতে পারে। ইন্ডিয়ান লবি খুবই স্ট্রং যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, ইউরোপের বেশ কিছু ক্ষমতাশীল দেশে, এবং এখন তো অনেকগুলো ইন্ডিয়ান এখানে আছে, বা ইন্ডিয়ার প্রতি যারা সফট, তুলসী গ্যাবার্ড বা যারা এখানে আছে। এখন এদের কথা আপনি বাদ দেন, ডোনাল্ড ট্রাম্প এখানে কি বললেন ওখানে যখন করলেন, প্রথমেই উনি হচ্ছে সুচারুভাবে উনি বলে দিলেন না আমাদের কিন্তু কোনো সংস্থা নেই
ছিল না, ইনভলভ ছিল না হচ্ছে যে এই আওয়ামী লীগের হচ্ছে বিগত সরকারকে এখানে উৎখাত করার সময়। এটাই উনি ইন্ডিয়া করলেন। তারপর বললেন যে আর বাকি যে কথাগুলো আছে সেটা হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদি করবে, সে এবং তার দেশ হচ্ছে কয়েকশো বছর ধরে বাংলাদেশের সাথে ডিল করছে। ডোনাল্ড ট্রাম্প এইরকমই কথাবার্তা বলেন। কিন্তু এখন যেটা মনে করা হচ্ছে যে, এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিও কিন্তু ওখানে গেছিলেন হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করার জন্য, যে ওখানে হচ্ছে ট্যারিফ রিডাকশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো এখানে করেছে, যাতে হচ্ছে ভারতীয় পণ্যের উপর এখানে শুরু করে। ভারতও ভয়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক থাকবে, কিন্তু দিস উইল বি মোর সিকিউরিটি ড্রিভেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। চায়নাকে কন্টেইন করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, চায়নার কোনো বিনিয়োগ কি হচ্ছে, যে যুক্তরাষ্ট্রের সার্বিক যেখানে নিরাপত্তার যে প্ল্যানটা আছে, বলয় আছে, ওটার প্রতি কি ঝুঁকি সম্মুখীন নাকি না, এইসব জিনিসে আমাদের এখন ফোকাস করতে হবে। কারণ দেখুন যুক্তরাষ্ট্র ইজ দ্য সুপার পাওয়ার, এটা বলে লাভ নেই। এবং ওখানে ওদের যে কি পলিসি করা হবে 4 বছর পর বা 8 বছর পর, এটা সারা বিশ্বে প্রভাব করবে। এবং এই সাথে সাথে যদি আমি সেটা একটু ছোট করে বলতে পারি, ভারতের সাথে ন্যায়সঙ্গতভাবে আমাদের অনেকগুলো হচ্ছে গ্রিভান্সেস আছে। বিগত সরকারকে যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল ভারতের উচ্ছ্বাস ছিল, তো সেই তো চীনেরও তো উচ্ছ্বাস ছিল। তো ভারতের উপর উষ্মা চীনের উপর নেই কেন? মানে এগুলো হচ্ছে প্রশ্ন। এবং ভারতের সাথে নিশ্চয়ই আমরা আমাদের এখানে হচ্ছে জেনুইন যে এখানে কনসেন্স, আমরা 1 ইঞ্চি ভয় না পেয়ে আমরা ওদের সাথে আমরা এটা ডিসকাস করব, আমরা সাথে এনগেজ করব। এবং সবসময় যে আমাদের মাথা জানু করতে হবে তা না, কিন্তু হ্যাঁ এটাও বুঝতে হবে ভারতের যেগুলো জেনুইন সিকিউরিটি কনসার্নস, ঠিক যেমন আমাদের জেনুইন সিকিউরিটি কনসার্নস আছে ওদের, যেমন নর্থ ইস্টে, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা বিশ্ব দরবারে অন্তত আমরা প্রজেক্ট করা উচিত যে আমরা একটা রেসপন্সিবল নেইবার। আপনি দেখুন, আপনাকে দেখুন সারা বিশ্বে কিন্তু এখন ভারত হচ্ছে ইম্পর্টেন্ট। আমার কাছে ভালো লাগুক না লাগুক, আপনার কাছে লাগুক না লাগুক, এটাই সত্যি কথা। এবং যুক্তরাষ্ট্রের পলিসি একবার হট হবে, একবার কোল্ড হবে। আমি কিন্তু আপনার একটা প্রোগ্রামে বলেছিলাম 5-6 মাস আগে, তখন মানুষ অনেক হাসি ঠাট্টা করেছিল আওয়ামী লীগ আমলে, যে যুক্তরাষ্ট্রে কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে যে মানুষকে গাছে তো এখানে মই দিয়ে গাছে উঠিয়ে নিয়ে হচ্ছে মইটা সরিয়ে নেওয়া। দেখুন আগের সরকারের ছিল, আমরা কিন্তু এখানে কমন পারসেপশন আছে ডক্টর ইউনূসের এখানে বেশি সম্পৃক্ততা ছিল হচ্ছে ডেমোক্রেটসদের সাথে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এটাই হচ্ছে মানুষের মধ্যে আছে। এবং এইখানে হচ্ছে রিপাবলিকানদের মধ্যে ওনার ওই ট্র্যাকশনটা নেই, যেটা সুযোগ ভারতীয়রা নিচ্ছে। আমাদের তো অ্যাক্রস দ্য ডিভাইড আমাদের এনগেজ করা উচিত। আমার ভারতের সাথে এনগেজ করা উচিত, চীনের সাথে এনগেজ করা উচিত, যুক্তরাষ্ট্রের সাথে করা উচিত, মধ্যপ্রাচ্যের দেশের সাথে করা উচিত, এবং দক্ষিণ এশিয়ার বাকি সব দেশগুলোর সাথে আমাদের জাতীয় স্বার্থে করা উচিত। কিন্তু আমার এমন কিছু করা উচিত না যেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে আমাদের বড় বাজার, সবচেয়ে বড় বাজার, রপ্তানি বাজার, এবং আমাদের এখানে নাম্বার 1 সুপার পাওয়ার, তাদেরকে পুরোপুরি চটিয়ে এমন কোনো কাজ আমাদের মধ্যে করা উচিত না। সো এইটা কিন্তু আমাদের মাথায় এটা রাখতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমাদের যুক্তরাষ্ট্রের যে প্রভাব, যে আমি শুধু একটা কথা বলি, যে মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশনস লাইক ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইত্যাদি ইত্যাদি, যুক্তরাষ্ট্র যতই উইথড্র করুক কিন্তু ওরা কিন্তু ওদের স্বার্থটা আদায় করে নিবে। তো আমাদের এনগেজটা করতে হবে ওদের সাথে। অনেক ধন্যবাদ। 1 মিনিট আছে, 1 মিনিটও নয়, 30 সেকেন্ড। যুক্তরাষ্ট্রের বিষয়ে যেটা বললেন, যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কিন্তু আমাদের দেশের মতো হস্টাইল না সবসময়। তাদের একটা এস্টাবলিশ কাঠামো আছে, সরকার যায় সরকার আসে, যে পলিসির বেসিক যে পলিসি ন্যাশনাল সিকিউরিটি পলিসি না। এবং যেটা এই ট্রাম্পের এই বক্তব্যের, এই মোদি এবং ট্রাম্পের বক্তব্য প্রশ্নের মধ্যে থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং তাদের যে প্রশাসনটা একটা কাঠামোতে চলে, আর সরকার প্রধান যিনি হয় তার কিছু রাজনৈতিক এজেন্ডা থাকে, যেমন ইমিগ্রেশনের ব্যাপারে একটা রাজনৈতিক এজেন্ডা ছিল। সুতরাং আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বলতে চাচ্ছেন, যে বলেছেন যে ডক্টর ইউনূসের সাথে ডেমোক্র্যাটদের সম্পর্কটা ভালো ছিল। আসলে যুক্তরাষ্ট্রের যে ইন্টেলেকচুয়াল গ্রুপটা এবং যে রাষ্ট্র ক্ষমতার সহায়ক যে শক্তিগুলো থাকে, এগুলোর সাথে ডক্টর ইউনূসের আমি ব্যক্তিগত জানি সম্পর্ক অনেক ভালো। সেটা হুই রিপাবলিকান হুই ডেমোক্র্যাট ডাজন্ট ম্যাটার, ওটা তো ঠিক আছে। সুতরাং আমি মনে করি না যে ডক্টর ইউনূস এখানে সরকার প্রধান আছেন আর ওখানে ট্রাম্প এসছেন বাংলাদেশের সাথে অহিনুকূল সম্পর্ক তৈরি হয়ে যাবে, তা না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডক্টর ইউনূসের যে সুনাম গ্রহণযোগ্যতা ওয়েস্টার্ন মিডিয়াতে আছে, সেটাকে কাজে লাগিয়ে বরঞ্চ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও উন্নয়ন করতে পারে। বাট আপ টু আ পয়েন্ট, বিকজ এখানে কিন্তু দেখুন, আমি আপনার সাথে, আমি বিনয়ের সাথে আমি একটা জায়গায় শুধু ডিফার করব। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ থেকে ভারত কান্ট্রি ওয়াইজ হতে হবে, কারণ ডক্টর ইউনূস তো আজীবন থাকবেন না। এবং এই দিনের শেষে আমরা কিন্তু আমাদের স্ট্রেংথগুলো মাঝে মধ্যে আন্ডার এস্টিমেট করি, উইকনেসগুলো মাথায় আনি না।
আমাদের কাজ হচ্ছে ঠিক যেমন আগে ভারত হচ্ছে যে একটা গোষ্ঠীর সাথে ওরা এনগেজ করতো, একটা পরিবারের সাথে এনগেজ করতো, এটা যাতে কান্ট্রি টু কান্ট্রি হয় এবং এটা এর দিকে আমাদের চিন্তা করতে হবে। ডেমোক্রেটিক প্রসেসটা যদি স্ট্রং করতে হয়, হবে আমাকে। সরকার যদি নির্বাচিত হয় এবং আই জনগণের এগ্রি উইথ ইউ, নির্বাচিত হয়, আই এগ্রি উইথ ইউ। ওয়াশিংটন ওয়েলকাম করার জন্য রেডি হয়ে থাকে। জি, মনোয়ার ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর আব্বাসী, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে।